শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দিদির সঙ্গ চাড়লেন সাংসদ সুস্মিতা, সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে, কাচার পুলিশে ব্যাপক রদবদল, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মব লিঞ্চিং কাণ্ডে আহত 2 নাবালকের খোঁজ নিলেন মহাসভার নেতারা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কোথায় হবে বরাকের হাইকোর্ট বেঞ্চ, বিতর্কে না গিয়ে গণ আন্দোলনে রূপান্তরিত করার আহ্বান প্রদীপ দত্ত রায়ের। তৃণমূলে বড় বাঙ্গনের জল্পনা, বিদ্রোহী শিবিরে সায়নী ঘোষের নাম ঘিরে চাঞ্চল্য। বেহাল সড়ক সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শিলচরের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ রায়। 11-র মধ্যে উপস্থিত মাত্র 1 শিক্ষক, সর্বোদয় বিদ্যালয়ের চিত্র দেখে স্কুল পরিদর্শককে ফোন, ক্ষুব্ধ বিধায়ক রাজদীপ গোয়ালার। কর্মচারীদের বর্ধিত ডিএডিআর জুলাই থেকে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। সালিসি প্রক্রিয়ায় বাড়ছে জটিলতা, বিরোধ মেটাতে একমাত্র পথ মধ্যস্থতা, বার্তা প্রধান বিচারপতি সূর্যকান্তের। 244 জন মহিলার হাতে অরুণোদয় প্রকল্পের চেক তুলে দিলেন বিধায়ক রাজদীপ গোয়ালা। এবং সর্বশেষ খবরটি হলো বেহাল রামনগর আইএসপিটি সড়ক, ভারী যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে জেলা আয়ুক্তের দ্বারস্থ স্থানীয়রা। এবারে শুনুন বিস্তারিত খবর। দিদির সঙ্গ ছাড়লেন সাংসদ সুস্মিতা দেব। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এর ফলে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে তৃণমূলের দ্বিতীয় রাজ্যসভার সাংসদের পদত্যাগের ঘটনা সামনে এলো। এর আগে প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় দল এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। এদিকে দিল্লিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন সুস্মিতা দেব। বিজেপি থেকে রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা সুস্মিতার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে মতভেদ এবং গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা ক্রমশ বাড়ছিল। সুখেন্দু শেখর রায়ের পদত্যাগের পর থেকেই দলের সাংসদদের একাংশের অসন্তোষ নিয়ে নানা আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে সুস্মিতা দেবের পদত্যাগ তৃণমূলের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বরাক উপত্যকার পরিচিত রাজনৈতিক মুখ সুস্মিতা দেব একসময় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। 2021 সালে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং পরে দলের হয়ে রাজ্যসভায় মনোনীত হন। বর্তমানে তিনি দলের জাতীয় স্তরের অন্যতম মুখ হিসেবে পরিচিত। তবে তার পদত্যাগের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে সাম্প্রতিক সাংগঠনিক টানাপোড়েন এবং দলীয় অবস্থান নিয়ে মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। পরবর্তী খবরটি হলো কাচার পুলিশে ব্যাপক রদবদল, ব্যাপক হারে রদবদল করা হলো কাচার পুলিশে। সব মিলিয়ে বদলি করা হয়েছে 50 জনকে। এর মধ্যে রয়েছেন 5 জন ইন্সপেক্টর এবং আগে 14 জন সাব ইন্সপেক্টর। বাকি 31 জনের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ ল্যান্স নায়ক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ কর্মী। 5 জন ইন্সপেক্টরের মধ্যে কাঠিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়াকে বদলি করা হয়েছে সোনাইর সিআই হিসেবে। এমটিআই নবশৈক্যকে করা হয়েছে কাঠিগড়া থানার ওসি। সিআইসিটি মিরাজ দুলেকে বদলি করা হয়েছে শিলচর থানায় অ্যাটাচ অফিসার হিসেবে। জয়পুর থানার ওসি আলবার্ট লালিয়েনজলকে করা হয়েছে আরআই, সঙ্গে এমটিও হিসেবে অতিরিক্ত দায়িত্বেও থাকবেন তিনি। আর শিলচর সদর থানায় কর্মরত চিরঞ্জিত কুমার বোরাকে করা হয়েছে সিআইসিটি। সাব ইন্সপেক্টরদের মধ্যে মালুগ্রাম ফাঁড়িতে কর্মরত জ্যোতি বড়োকে করা হয়েছে জয়পুর থানার ওসি। এসআই রুবুল মেদি কচুদরম থানার ওসি। কচুদরম থানার ওসি পুরুষোত্তম কুমার সিং তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ। তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অজয় দাস সদর থানায় টাউন ব্রাঞ্চে অ্যাটাচ অফিসার। বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিবাকর গগৈ শিলচর সদর থানায় অ্যাটাচ অফিসার। কালাই থানার ডিমু চৌধুরী বাঙ্গারপাড় ফাঁড়ির ইনচার্জ। বাঙ্গারপাড় ফাঁড়ির ইনচার্জ রাজু দেব বিহাড়া ফাঁড়ির ইনচার্জ। দুয়ারবন থানার সেকেন্ড অফিসার অপূর্ব বড়া কালাই থানার অ্যাটাচ অফিসার। শিলচর থানার টাউন ব্রাঞ্চের রিন্টু আচার্য সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আরএসআই। শিলচর সদর থানার গোপাল তালুকদার শালতাপার ইনচার্জ। অপ্রতিম খাউন সদর থানায় অ্যাটাচ অফিসার। সদর থানার কমলন্দু দেব বড়খলা থানায় অ্যাটাচ অফিসার। আরও প্রিয়তু শুক্লবৈদ্য কুম্ভীরগ্রামের ইনচার্জ এবং কুম্ভীরগ্রামের ইনচার্জ ইয়াকুব আলী বদলি হয়েছেন মালুগ্রাম ফাঁড়িতে অ্যাটাচ অফিসার হিসেবে। আর তারাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আবুল কাশিম আহমদ বদলি হয়েছেন লক্ষ্মীপুর থানায়। পরবর্তী খবরটি হলো পাথারকান্দির মামবাড়িতে সংঘটিত মব লিঞ্চিংয়ের ঘটনায় আহত 2 নাবালক।
ইসলাম উদ্দিন ও আমির উদ্দিনের স্বাস্থ্যের খোঁজ নিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ। আজ দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা বনবীর সিনহা, সভাপতি রামকৃষ্ণ সিনহা, সহ সভাপতি রাজেশ সিনহা এবং নাগরিক অধিকার সুরক্ষা কমিটির রাজ্যিক সম্পাদক সাধন পুরকায়স্ত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। নেতৃবৃন্দ আহত দুই নাবালক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজ খবর নেন। পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে তাদের হাতে ফলমূল ও কিছু নগদ অর্থ তুলে দেন। আহতদের পরিবারের সদস্যরা জানান, গরু চুরির সন্দেহে দুই নাবালককে নির্মমভাবে গণপিটুনির শিকার হতে হয়েছে। ঘটনাটি শুনে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন মহাসভার নেতারা। আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে তারা হাসপাতালের শল্য চিকিৎসা বিভাগের প্রধান ডক্টর দেবব্রত সিনহার সঙ্গেও আলোচনা করেন। এ প্রসঙ্গে বনবীর সিনহা বলেন, এ ধরনের ঘটনার সমাজে অশান্তি ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে। তিনি প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নাগরিক অধিকার রক্ষা কমিটির রাজ্য সম্পাদক সাধন পুরকায়স্ত বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। সংগঠনের সভাপতি রামকৃষ্ণ সিনহা রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। সহ সভাপতি রাজেশ সিনহা ঘটনাটিকে হৃদয় বিদারক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পরবর্তী খবরটি হল, বরাকে গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবিতে হাইকোর্ট বেঞ্চ রিমান্ড কমিটি আহত আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধছে। সম্প্রতি একাংশ আইনজীবী একটি সভায় 5 গ্রামে এই বেঞ্চ স্থাপন করতে হবে বলে দাবি জানিয়েছেন। আপাতত এই ধরনের দাবি উজ্জ্বল রেখে সবাইকে একজোট হয়ে প্রথমে বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি ও তার বাস্তবায়নে সক্রিয় হবার আহ্বান জানালেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। আজ সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রদীপ দত্ত রায় বলেন, 5 গ্রাম বা বদরপুরে বেঞ্চ স্থাপনের দাবিতে হয়তো যুক্তি আছে, যেহেতু তা বরাকের 3 জেলার মধ্যবর্তী স্থানে রয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আন্দোলন সবে দানা বাঁধতে শুরু করেছে। সরকার কিন্তু এখনও এই ব্যাপারে কোনো প্রতিশ্রুতি বা পদক্ষেপ নেয়নি। তাই এই মুহূর্তে এইসব বিতর্কের ফলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার সুযোগ নিয়ে বিভাজনের মাধ্যমে আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হতে পারে। তাই আমাদের সাবধান থাকতে হবে। তিনি বলেন, আমাদের প্রাথমিক দায়িত্ব এই দাবিতে সরকার থেকে সম্মতি আদায়। সেটি হয়ে গেলে তখন বরাকের কোথায় বেঞ্চ স্থাপন হলে তা সবার পক্ষে উপযুক্ত হবে, তা সুস্থ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রদীপ দত্ত রায় আরও বলেন, বরাকের কোনো দাবি আন্দোলন ছাড়া বাস্তবায়িত হয়নি। তাই হাইকোর্ট বেঞ্চ রিমান্ড কমিটির নেতৃত্বে এই আন্দোলন যেভাবে সর্বস্তরের সমর্থন পাচ্ছে তাতে আশার আলো দেখা যাচ্ছে। তিনি বলেন যে 1983 সালে বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তাতে প্রথমে অংশ নিয়েছিল ছাত্রছাত্রীরা, কিন্তু পরে ধীরে ধীরে এই আন্দোলন শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, প্রৌঢ় সবার সমর্থন আদায় করতে সমর্থ হয়। জাতি ধর্ম নির্বিশেষে বরাকের সর্বস্তরের মানুষ এটিকে গণ আন্দোলনে রূপান্তরিত করেন। তিনি বলেন যে এটা খুশির ব্যাপার। হাইকোর্ট বেঞ্চ রিমান্ড কমিটির এই আন্দোলনও আইনজীবী ছাড়িয়ে বরাকের সর্বস্তরের মানুষের মধ্যে ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে। আপাতত গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে এই দাবিকে জোরদার করার কাজ চলছে। তিনি বলেন, শুধু বরাক উপত্যকা নয়, পার্শ্ববর্তী ডিমা হাসাও জেলায়ও এই দাবি জনগণের সমর্থন পাচ্ছে। পরবর্তী খবরটি হল, তৃণমূলে বড় বাঙ্গুনের জল্পনা, বিদ্রোহী শিবিরে সায়নী ঘোষের নাম ঘিরে চাঞ্চল্য। রাজনীতির অঙ্কে অনিশ্চয়তা নতুন কিছু নয়। বিশেষ করে নির্বাচনী বিপর্যয়ের পর দলীয় সমীকরণে দ্রুত পরিবর্তন দেখা যায়। এমনই এক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। দলীয় সূত্রের দাবি, তৃণমূলের অন্দরে চলা সংকটের আবহে সায়নী ঘোষ বিদ্রোহী শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। যদিও এ বিষয়ে তিনি এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবুও তার অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ সেই 20 জন সাংসদদের মধ্যে রয়েছেন যারা বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের পর সংসদে পৃথক গোষ্ঠী গঠনের উদ্যোগে সামিল হয়েছেন। এই পদক্ষেপকে তৃণমূলের আনুষ্ঠানিক অবস্থানের বিরোধী বলেই মনে করা হচ্ছে। আরও জানা গিয়েছে, বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করেছেন সায়নী। এমনকি বিদ্রোহী সাংসদদের সমর্থন জমা দেওয়া নথিতেও তিনি স্বাক্ষর করেছেন বলে সূত্রের দাবি।
বর্তমানে তিনি কলকাতার বাইরে রয়েছেন এবং দিল্লিতে বিদ্রোহী সাংসদদের সঙ্গে অবস্থান করেছেন বলে খবর। এদিকে তৃণমূল সাংসদ মালা রায়ও দিল্লিতে পৌঁছে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হল, বেহাল সড়ক সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিধায়ক রাজদীপ। শিলচর শহর ও তার আশেপাশের এলাকায় বেহাল সড়ক, খানাখন্দেবরা রাস্তা এবং বর্ষাকালে বারবার জলাবদ্ধতার সমস্যায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সমস্যাগুলির স্থায়ী সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে একাধিক গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরলেন শিলচরের বিধায়ক রাজদীপ রায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজদীপ জানান, 118 নং শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন সড়কের মেরামত, গুরুত্বপূর্ণ রাস্তা প্রশস্তকরণ এবং নতুন সড়ক নির্মাণ সংক্রান্ত একাধিক প্রস্তাব তিনি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছেন। মুখ্যমন্ত্রী বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান। রাজদীপ বলেন, আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে শিলচরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি। বিশেষ করে রাস্তার বেহাল অবস্থা, গুরুত্বপূর্ণ সড়কগুলির প্রশস্তকরণ এবং নতুন সড়ক নির্মাণের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিষয়গুলি শুনেছেন এবং অবিলম্বে মেরামতির কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। বিধায়ক স্পষ্টভাবে জানান, এনএইচআইডিসিএলের অধীন সড়কগুলিতে শুধুমাত্র সাময়িক মেরামতির মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না। সড়কগুলির পূর্ণাঙ্গ পরিদর্শন করতে হবে এবং এনএইচআইডিসিএলের অধীন সমস্ত রাস্তার অবস্থা সামগ্রিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন। আর অস্থায়ী সমাধান নয়, শিলচরের মানুষ স্থায়ী ও টেকসই সমাধান প্রত্যাশা করছেন। তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে বর্ষাকালে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা সড়ক ক্ষয়ের অন্যতম প্রধান কারণ। তাই সড়ক সংস্কার এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নকে একসঙ্গে পরিকল্পনা করে বাস্তবায়ন করা জরুরি। নিকাশি ব্যবস্থার বিষয়টিও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার সমন্বিত উন্নয়ন না হলে একই সমস্যা বারবার ফিরে আসবে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে বলে উল্লেখ করেন তিনি। পরবর্তী খবরটি হল, রাজ্য সরকারের কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ আগামী জুলাই মাস থেকে কার্যকর হবে। রাজ্য কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর ফলে 8 লক্ষেরও বেশি কর্মরত সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়নের যাত্রায় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মন্ত্রিসভা মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ 58% থেকে বাড়িয়ে 60% করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের কর্মচারী ও পেনশনভোগীরা রাজ্যের অগ্রগতির মূল্যবান অংশীদার। তাদের আরও সহায়তা দিতে মন্ত্রিসভা মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ 2% বৃদ্ধি করে 58% থেকে 60% উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী জুলাই মাস থেকে এটা কার্যকর হবে। মুখ্যমন্ত্রীর মতে সংশোধিত হারে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ জুলাই মাস থেকেই দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্ত মূল্য বৃদ্ধির চাপে থাকা কর্মচারী ও পেনশনভোগীদের কিছুটা আর্থিক স্বস্তি দেবে। পরবর্তী খবরটি হল, অরুণোদয় প্রকল্পের অনুমোদনপত্র হাতে পাওয়া সত্ত্বেও কারিগরি বা অন্য কোনো কারণে যে সমস্ত হিতাধিকারী এতদিন আর্থিক সহায়তা থেকে বঞ্চিত ছিলেন, তাদের হাতে বকেয়া অর্থের চেক তুলে দিলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির 3টি মণ্ডলে আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মোট 244 জন মহিলার হাতে 9,000 টাকার এই চেক তুলে দেওয়া হয়েছে। বিজেপির রংপুর মালুগ্রাম মণ্ডলের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় শিলচরের জেলা বিজেপি কার্যালয়ে। মণ্ডল সভাপতি পুলক দেব সহ অন্যান্য দলীয় পদাধিকারীদের উপস্থিতিতে হিতাধিকারীদের হাতে চেক তুলে দেন বিধায়ক রাজদীপ গোয়ালা। রাজদীপ গোয়ালা বলেন, আসাম সরকারের ইতিহাসে অরুণোদয় এক যুগান্তকারী ও মানবিক প্রকল্প। নির্বাচনের আগেই সিংহভাগ যোগ্য উপভোক্তা এই প্রকল্পের সুফল পেলেও কিছু ক্ষেত্রে অনুমোদন থাকা সত্ত্বেও অর্থ পৌঁছাতে বিলম্ব হয়েছিল। আজ তাদের সেই বকেয়া অর্থ নিশ্চিত করা হলো। বিধায়ক আরও জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান সরকার সমাজের প্রান্তিক মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। প্রতিটি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছায় তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। পরবর্তী খবরটি হল, 11 জন শিক্ষকের মধ্যে স্কুলে এসেছেন মাত্র 1 জন। স্বচ্ছতা অভিযান প্রকল্পে কাজ করতে গিয়ে শিলচর মালুগ্রাম সর্বোদয় বিদ্যালয়ে এই চিত্রই নজরে পড়ল উদারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালার।
এই চিত্র দেখে চরম ক্ষোভ ব্যক্ত করলেন বিধায়ক। স্কুলে দাঁড়িয়েই সঙ্গে সঙ্গে তিনি ফোন করে বিষয়টি জানান কাটানের স্কুল পরিদর্শক মিটন জহরিকে। নির্দেশ দেন ব্যবস্থা নিতে। মালুগ্রাম সর্বোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 250, অথচ এখানে শিক্ষক রয়েছেন 11 জন। স্বচ্ছ অভিযান চালাতে ওই এলাকায় গিয়ে রাজদীপ গোয়ালা ঢুকেন বিদ্যালয়ে। স্কুলে ঢুকে তিনি এদিন দেখেন মাত্র একজন শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী এসেছেন স্কুলে। প্রধান শিক্ষকেরও দেখা নেই। স্কুল শুরু হয় সকাল 9টায়। তিনি স্কুলে ঢুকেছেন এর কিছুক্ষণ পর, কিন্তু তিনি থাকা অবস্থায়ও 10 জনের মধ্যে আসেননি একজনও। খুদ শহরের বুকেই যদি এমন চিত্র হয়, তাহলে স্কুলের ফল কী করে ভালো হবে, এই প্রশ্ন তুলেন বিধায়ক রাজদীপ। 10 জন শিক্ষকই অনুপস্থিত থাকলে স্কুলে পড়াশোনা কিভাবে হবে? যেখানে ছাত্রছাত্রীরা সময় এসে উপস্থিত হয়েছে, সেখানে শিক্ষকদের কি সময় জ্ঞান নেই? এই প্রশ্ন তুলে স্কুল পরিদর্শককে তিনি বলেন, শিক্ষকরা কেন এলেন না কারণ দর্শাতে হবে। দ্বিতীয়ত, এই স্কুলে যেহেতু ছাত্র সংখ্যা কম, ফলে ছাত্র শিক্ষক অনুপাত মেনে এখান থেকে শিক্ষক বদলি করতে হবে অন্য স্কুলে, যেখানে ছাত্র সংখ্যার প্রচুর বেশি, অথচ শিক্ষক সংখ্যা একেবারে কম। স্কুল পরিদর্শককে তিনি বলেছেন, মাঝেগ্রাম হ্যাপি ভ্যালি স্কুলে 700-রও বেশি ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু সেখানে শিক্ষক 2-3 জনের বেশি নেই। ফলে সর্বোদয় বিদ্যালয় থেকে শিক্ষক বদলি করা হোক হ্যাপি ভ্যালি স্কুলে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।